স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। দর্শক, আজ প্রথমে আপনাদের জানাবো টিএলসি লাইসেন্স পাবেন কিভাবে। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন J1 ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের পরিচালক আব্দুর রশিদ। বিরতির পর আমরা কথা বলবো ট্রাফিক টিকিট বিড়ম্বনার সমাধান করবেন কিভাবে, বিষয়টি নিয়ে কথা বলবেন NYPD ট্রাফিক সুপারভাইজার ও বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপার সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী চৌধুরী। আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। দর্শক, আপনারাও টেলিভিশনের স্ক্রিনে দেখানো নাম্বারে অর্থাৎ 6463079828 নাম্বারে টেলিফোন করে অথবা ফেসবুক পেজে সম্প্রচারিত লাইভ অনুষ্ঠানে যোগ দিয়ে জানতে চাইতে পারবেন, যে কোনো তথ্য জানাতে পারবেন, আপনার মূল্যবান মতামত পরামর্শ। শুরুতে আমরা একটু প্রাথমিক ধারণা নেব টিএলসি লাইসেন্স বিষয়ে। যেহেতু এই লাইসেন্সের মাধ্যমে আপনি একজন পেশাদার ড্রাইভার হিসেবে নিজেকে পরিচিত করবেন, তাই এজন্য আপনাকে দক্ষ এবং নিরাপদ হতে হবে। কিছু নির্দিষ্ট প্রশিক্ষণের মাধ্যমে আপনি সেটা করতে পারবেন, এজন্য আলাদা কোনো রোড টেস্টের দরকার নেই। টিএলসি লাইসেন্স পেতে হলে আপনার জন্য কিছু শর্ত প্রযোজ্য। আপনাকে অবশ্যই ন্যূনতম 19 বছর বয়স হতে হবে। আপনার একটি ডিএমবি লাইসেন্স থাকতে হবে। নিউ ইয়র্কের জন্য A, B, C ও E ক্যাটাগরির লাইসেন্সধারীরা এই আবেদন করতে পারবেন। অন্য স্টেটের জন্য পৃথক নিয়ম থাকতে পারে। আপনার পার্কিং কিংবা ডিএমবির কোনো ফি বকেয়া থাকতে পারবে না। আপনাকে পেশাদার কোনো প্রতিষ্ঠান থেকে ডিফেন্স ড্রাইভিং কোর্স করতে হবে। শেষ 3 বছরের মধ্যে এই পরীক্ষাটি আপনার জন্য করা থাকলে হবে। এরপর হুইল চেয়ার অ্যাক্সেসেবল ট্রেনিং করতে হবে। এছাড়া 24 ঘন্টার একটি ট্রেনিং করতে হবে, যেটি মূলত 8 ঘন্টা করে 3 দিনের কোর্স। এখানে 2 ঘন্টার পরীক্ষায় নৈর্ব্যক্তিক 80টি প্রশ্ন থাকবে। সেখানে আপনাকে কমপক্ষে 70% মার্কস পেয়ে পাশ করতে হবে, অর্থাৎ 80টির মধ্যে 56টি প্রশ্নের উত্তর সঠিক হতে হবে। আপনি চাইলে বাংলাতেও পরীক্ষাটি দিতে পারবেন। আপনাকে ফিজিক্যাল ফিটনেসের জন্য একটি পরীক্ষা দিতে হবে। এরপর আপনার ড্রাগ টেস্ট করা হবে। 8009232624 ফোন নাম্বারে কল করে আপনি এই পরীক্ষার সময় নিতে পারবেন। সর্বোচ্চ 3 দিনের মধ্যে আপনার পরীক্ষার ফলাফল জানানো হবে। এরপর আপনাকে বায়োমেট্রিক টেস্ট করা হবে, যেখানে আপনার আঙ্গুলের ছাপ নেওয়া হবে। কোনো অপরাধমূলক কাজের সাথে আপনি জড়িত কিনা সেটা চেক করে দেখা হবে। আবেদনের 90 দিনের মধ্যে সমাধান হবে না এমন কোনো অভিযোগ থাকলে আপনার আবেদনটি বাতিল করা হবে। এরপর আমরা জানবো আপনার কি কি ডকুমেন্টস লাগবে। আগে জানিয়েছিলাম আপনার একটি বৈধ লাইসেন্স থাকতে হবে। আপনি যদি 4 বা তার বেশি ট্রাফিক ক্র্যাশ করে থাকেন তাহলে আপনি অযোগ্য হয়ে যাবেন। আপনি যদি কখনো গাড়ির লাইসেন্সবিহীন কর্মকাণ্ডের অভিযোগে দোষী সাব্যস্ত হন তাহলে এই লাইসেন্স পাবেন না। এছাড়া ড্রাগ টেস্ট এবং ফিজিক্যাল পরীক্ষা আনফিট হলে তার 1 বছরের মধ্যেও পাবেন না। এছাড়া আপনার যদি ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলেও আপনি পাবেন না। যদি ডিএমবি লাইসেন্স নিউ ইয়র্ক স্টেটের ভিতর না হয় তাহলে স্টেটের বাইরে 90 দিনের মধ্যকার ডিএমবি ড্রাইভিং রেকর্ড দিতে হবে। নিউ ইয়র্ক স্টেটের ভিতর ডিএমবি ড্রাইভার লাইসেন্স 1 বছরের কম সময়ের হলে স্টেটের বাইরে অতি সাম্প্রতিক সময়ের ড্রাইভিং রেকর্ডটি দিতে হবে। এরপর আপনার লাইসেন্স প্রাপ্ত চিকিৎসকের মাধ্যমে 90 দিনের মধ্যে করা একটি মেডিকেল ফর্ম পূরণ করে জমা দিতে হবে। আপনার একটি সোশ্যাল সিকিউরিটি নাম্বারও দিতে হবে। এরপর আমরা জানবো কত ডলার লাগবে আপনার এই প্রক্রিয়াগুলো শেষ করতে। পুরো কাজটি শেষ করতে আপনার খরচ হবে 800 থেকে 825 ডলার। এর মধ্যে রয়েছে আপনার 3 বছরের লাইসেন্স ফি, ড্রাগ টেস্ট, বায়োমেট্রিক টেস্ট, 24 ঘন্টার ক্লাস, ডিফেন্স ড্রাইভিং কোর্স, হুইল চেয়ার অ্যাক্সেসিবিলিটি ট্রেনিং এবং পরীক্ষার ফি। যতবার পরীক্ষা দেবেন ততবার আপনাকে 49 ডলার করে দিতে হবে। সবশেষে জানাবো কোথায় আবেদন করবেন। টিএলসির জন্য পৃথক একটি আবেদন করতে হবে। এটি শুধুমাত্র অনলাইনে করা যাবে। আমরা যে ঠিকানাটি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো সেখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রাথমিক একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। মূলত আমরা এরপরে আলোচনায় চলে যাব। আমাদের সাথে আলোচনায় যোগ দিচ্ছেন J1 ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের পরিচালক আব্দুর রশিদ। রশিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। শুরুতে যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব, কেন এবং কাদের জন্য এই টিএলসি লাইসেন্সটা দরকার? ধন্যবাদ জুয়েল ভাই, আপনার মাধ্যমে ধন্যবাদ TVN টিমকে এবং সেই সাথে ধন্যবাদ আমাদের দর্শকদের। খুব ভালো প্রশ্ন যে কেন আমাদের এই টিএলসি লাইসেন্স দরকার এবং কাদের জন্য দরকার। আমি বলতে চাই যে এই লাইসেন্সটা দরকার হচ্ছে 3 ধরনের মানুষদের জন্য। যারা অর্থনৈতিকভাবে সচ্ছল হতে চায়, যাদের অর্থনৈতিক নিরাপত্তা দরকার এবং যারা আমেরিকান স্বপ্ন বা আমেরিকান ড্রিম পূরণ করতে চায়। আমি যদি একটু এক্সপ্লেন করি, এই লাইসেন্সটাকে আপনি কাজে লাগিয়ে আপনি সপ্তাহে যে পয়সা ইনকাম করতে পারবেন না, মাসে যে পয়সা ইনকাম করতে পারবেন, সেই পয়সাটা কিন্তু অনেক স্টেট জব এবং সিটি জবে যারা ফুল টাইম কাজ করে তাদের সমান। নট অনলি দ্যাট, আপনি যদি এই পেশাটার মধ্যে একটা আর্থিক নিরাপত্তা চান তাহলে এই লাইসেন্সটা আপনার জন্য এই জন্যই গুরুত্বপূর্ণ। হয়তো আপনার একটা জব আছে কিন্তু আপনি জানেন না এই জবটা কালকে থাকবে কিনা।
আমরা এই দেশে যখন বেসরকারি জব করি তখন কালকে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু একটা ফোন কল পেতে পারি যে আমাকে আজকে চাকরিতে যেতে হবে না। তখন যে আপনার টেনশন এবং ডিপ্রেশনটা শুরু হবে, এই লাইসেন্সটা যদি পকেটে থাকে তাহলে আপনাকে একটা সেন্স অফ সিকিউরিটি দেবে যে না, আমার কাছে একটা লাইসেন্স আছে, আমি এখনই গিয়ে কোনো টিএলসি বেজে গ্রিন ক্যাব, ইয়েলো ক্যাব অথবা উবার, লিফট অথবা অন্য কোনো বেস ক্যাব চালাতে পারবো। তাহলে আপনি যে পয়সা ইনকাম করতে পারবেন সেই পয়সা দিয়ে আপনার সংসারের রেন্ট, গ্রসারি এবং অন্যান্য খরচগুলো আপনি মেনটেন করতে পারবেন। এই টেনশন থেকে মুক্ত থাকার জন্য এটা সেন্স অফ ইকোনমিক একটা সিকিউরিটি দেয়। আমি 15 বছর ধরে গাড়ি চালাই না, কিন্তু আমার পকেটে কিন্তু লাইসেন্সটা আছে। শুনলে অবাক হবেন যে নিউ ইয়র্ক শহরের প্রতি 4 জনের একজনের কাছে এই টিএলসি লাইসেন্সটি আছে। পুলিশ ডিপার্টমেন্টে অনেকের কাছে আছে, বিজনেস সাকসেসফুল অনেক পিপলের কাছে আছে, অনেক প্রফেশনাল লোকদের কাছে এই লাইসেন্সটি আছে। কেন আছে? কারণ এই লাইসেন্সটা তাদের জীবনে একটি স্বপ্ন তৈরি করেছিল। আমি যেটা থার্ড রিজনটা বলেছিলাম যে আমেরিকান স্বপ্ন পূরণের জন্য এটা দরকার। বলি কেন? আমেরিকা একটা স্বাধীনতার দেশ। সারা পৃথিবী জানে আমেরিকা আমরা স্বাধীনতার জন্য এখানে আসি। এখানে সেই স্বাধীনতা আছে। এখানে মার্ক জাকারবার্গ হওয়া যায়, বিল গেটস হওয়া যায়, এখানে এলন মাস্ক হওয়া যায়। এখানে আমাদের কমিউনিটিতে এখন থেকে ধরেন 15-20 বছর আগে কিছু মানুষ এসে আমাদের সবাই আমরা কিন্তু একই ধরনের স্ট্রাগল থেকে শুরু করি, ওই 40 ঘন্টার কাজ, ডাঙ্কিন ডোনাট, ম্যাকডোনাল্ডস এরকম। কিন্তু আমাদের ভিতরে একটা হিডেন পোটেনশিয়ালিটি থাকে। এই পোটেনশিয়ালিটা আমরা এক্সপ্লোর করতে পারি না, কারণ হচ্ছে আমরা একটা ফুল টাইম জবের মধ্যে এঙ্গেজ থাকি, সেখান থেকে আমরা স্বাধীনতাটাকে কাজে লাগাতে পারি না। কিন্তু এই লাইসেন্সটা যদি আপনার পকেটে থাকে তাহলে আপনি ওই সমান পয়সায় আপনি এখানে ইনকাম করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আপনার বস নেই, আপনার ম্যানেজার নেই, আপনার সুপারভাইজার নেই। আপনি 2 দিন কাজ করতে পারেন, 5 দিন কাজ করতে পারেন, 7 দিন কাজ করতে পারেন। এই যে ফ্রিডমটা, এটাকে আপনি যদি জানেন কিভাবে করে ইউজ করতে হবে, তাহলে আপনার যে হিডেন যে প্রতিভা আছে, আপনার ভিতর লুকায়িত যে প্রতিভা, সেই প্রতিভাটাকে আপনি বাই সাইড ডেভেলপ করতে পারবেন। এভাবে করেই কিন্তু কমিউনিটির মধ্যে অনেকে কিন্তু বিজনেস সাকসেসফুল হয়েছে, অনেকে প্রফেশনাল হয়েছে। আমার স্কুলে এমন মানুষও আমাদের কমিউনিটি থেকে এসেছে যে মাল্টি মিলিয়নার, স্টিল হি হ্যাজ দিস টিএলসি লাইসেন্স। কারণ এই টিএলসি লাইসেন্সটা একটা সময় যখন সে স্ট্রাগল শুরু করেছিল তখন সে তার পাশাপাশি একটা বিজনেস ডেভেলপ করার জন্য এই লাইসেন্সটিকে কাজে লাগিয়ে একদিকে সংসার চালিয়েছে, আরেকদিকে স্বাধীনভাবে নিজের একটা সময় দিয়ে ব্যবসাকে ডেভেলপ করেছে। এখন সে কমিউনিটির অনেক বড় বিজনেসম্যান। এই আমেরিকান ড্রিমটা পূরণ করার জন্য কিন্তু এই লাইসেন্সটা কিন্তু অত্যাবশ্যক। আরেকটা তথ্য আপনাকে দিয়ে রাখি, আমাদের কমিউনিটির মধ্যে যত আপনি দেখবেন লয়ার, অ্যাটর্নি, প্রফেশনাল কিংবা আরো সাকসেসফুল পিপল, এদের জীবনের প্রায় অর্ধেক মানুষই জীবনের যে প্রথম স্ট্রাগল সময়তে, সেই সময়তে কোনো না কোনো একটা পর্যায়ে তাদের এই টিএলসি লাইসেন্স ছিল, যেটাকে তারা কাজে লাগিয়েছে। অর্থাৎ সবচেয়ে বড় কথা হলো, আপনি এখন যে জবই করেন না কেন, ভবিষ্যতে যে কোনো সমস্যার মুখোমুখি হওয়ার চেয়ে আপনার যদি একটা টিএলসি লাইসেন্স থাকে, সেটি তখন আপনাকে বড় ধরনের একটা ব্যাকআপ দেবে। এটা অনেক বড়। আমি আরেকটা জিনিস জানি, একটু নিউ ইয়র্ক শহরের টিএলসি লাইসেন্স ব্যবহার, এটা ছাড়া কি ক্যাব, ট্যাক্সি চালানো সম্ভব হয় কিনা? মোটেই না। এটা অনেকে, নিউ ইয়র্ক শহর কিন্তু অন্য যে কোনো শহরের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা। এখানে একটা ট্যাক্সি এন্ড লিমুজিন কমিশন নামে সিটির একটা ডিপার্টমেন্ট আছে। এই ডিপার্টমেন্টের অধীনেই কিন্তু এই শহরে ক্যাব ইন্ডাস্ট্রি কিন্তু নিয়ন্ত্রিত হয়, পরিচালিত হয়। এই জন্য এই শহরে আপনি যে কোনো ট্যাক্সি চালাতে গেলে আপনার এই ট্যাক্সি এন্ড লিমুজিন কমিশনের লাইসেন্সটি অবশ্যই থাকতে হবে, না ছাড়া আপনি কোনো ক্যাব চালাতে পারবেন না। আপনি যদি অন্যান্য স্টেটে যান বা অন্যান্য শহরে যান, তাহলে সেখানে কিন্তু টিএলসি বা এরকম কোনো প্রতিষ্ঠান নেই। কিন্তু নিউ ইয়র্ক শহর হচ্ছে exclusive because this is the financial center of the world. At the same time, we call New York City the political center of the world. This is completely exclusive. রশিদ ভাই, আপনার কাছে এরপর যে প্রশ্নটি করতে চাই সেটা হলো, একজন ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি কিংবা ক্যাব চালিয়ে তিনি সপ্তাহে, আপনি যেহেতু বলছেন যে অনেক স্বপ্ন পূরণ করা সম্ভব, তিনি আসলে কত আয় করতে পারবেন? ওকে, একজন উবার ড্রাইভার সে যদি সপ্তাহে 6 দিন কাজ করে, প্রতিদিন ফুল টাইম যদি কাজ করে, তাহলে সে $300 থেকে $350 সে নিজের জন্য পকেটে করে নিয়ে আসতে পারবে, যদি সে প্রফেশনাল ড্রাইভার হয়, ভালো ড্রাইভার হয়, মানুষকে রেসপেক্ট করা শেখে, মানুষকে সার্ভিস দেওয়া শেখে এবং সে হার্ড ওয়ার্কিং এ বিশ্বাস করে। এর মানে হচ্ছে ফুল টাইম একজন উবার ড্রাইভার সপ্তাহে সে $1700 থেকে $1800, ক্ষেত্র বিশেষে $2000 সে তার জন্য ইনকাম করতে পারে সপ্তাহে। এবং এটা যদি ইয়েলো ক্যাব ড্রাইভার হয়, ক্লোজ টু সেম ইনকাম। গ্রিন ক্যাব ড্রাইভার হলে একটু কম ইনকাম করবে, কারণ হচ্ছে যে যেহেতু আপনি জানেন যে এক্সক্লুসিভ জোন নামে যে জোনটা আছে, যে গ্রিন ক্যাব ড্রাইভাররা ম্যানহাটনের বেশিরভাগ অংশে সে যাত্রী পিক আপ করতে পারে না, লাগাউডিয়া এবং জেএফকেতে সে যাত্রী পিক আপ করতে পারে না। তবে গ্রিন ক্যাব ড্রাইভার রাফলি $150 to $175 প্রতিদিন সে ইনকাম করতে পারে। আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে একটা ফ্যামিলি আছে, হাজব্যান্ড ওয়াইফ, তারা দুজনেই $10,000 থেকে $12,000 প্রত্যেক মাসে ইনকাম করে। কেমনি আমি বলি, তারা উবার চালায়। ওয়াইফ সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে গাড়ি নিয়ে বের হয়ে যায়,
সে কাজ করে 8টা 8:30 পর্যন্ত, বাসায় ফিরে এসে বাচ্চাদেরকে নাস্তা খাইয়ে সে স্কুলে ড্রপ করে দিয়ে আসে, তারপরে সে ঘরে ফিরে এসে আবার উবার গাড়ি নিয়ে এসে আবার বের হয়ে যায়, দুপুর 12টা 12:30 পর্যন্ত সে কাজ করে। এর মানে প্রতিদিন সে এইভাবে 6 থেকে 6.5 ঘন্টা কাজ করে। এরপরে বাচ্চাদের সে স্কুল থেকে নিয়ে আসে, রান্না বান্না এর মধ্যে শেষ করে দেয়। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. স্বামী ঘুম থেকে 2টার সময় উঠে, সে নাইট ড্রাইভার, 2টা 2:30টার সময় ঘুম থেকে উঠে, এরপর স্বামী 3টা 3:30টার দিকে সে উবারটি ক্যাবটি নিয়ে শহরে চলে যায় কাজ করার জন্য, এবং সে রাত 2টা 3টা পর্যন্ত কাজ করে প্রতিদিন। এইভাবে হাজব্যান্ড ওয়াইফ প্রতি সপ্তাহে 5 থেকে 6 দিন কাজ করে, এবং মাস শেষে তাদের ইনকাম হচ্ছে $10,000 থেকে $12,000। এর মানে হচ্ছে একজন, এদেশে কিন্তু আপনি জানেন নারী পুরুষ কিন্তু সমান ইনকাম করতে পারে, শুধুমাত্র তাকে সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে। তাহলে উবার ক্যাব চালিয়ে যদি একটি পরিবার 2টো বাচ্চা নিয়ে যদি মাসে $10,000 থেকে $12,000 ইনকাম করে, আগামী 5 থেকে 7 বছরের মধ্যে কিন্তু তারা নিউ ইয়র্ক সিটিতে স্বপ্ন দেখতে পারে একটি বাড়ি কেনার অথবা একটা বিজনেস ডেভেলপ করার। সুতরাং এই জায়গায় সেই স্কোপটা আছে, যেটা আমরা অনেকেই বুঝি না, অনেকেই জানি না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যখন আমরা বাংলাদেশ থেকে আসি সবাই কিন্তু একটা লেভেলে শুরু করি, স্ট্রাগল লেভেল। ওখানে আমরা অনেকেই জানি না কোথায় যেতে হবে, কি করতে হবে, এবং কিভাবে আমেরিকার সোসাইটি নিজেকে অ্যাসিমিলেট করতে হবে, কিভাবে আমেরিকার কালচারকে বুঝে নিজের পজিশনটা, রুমটা এখানে তৈরি করতে হবে। J1 ড্রাইভার ট্রেনিং সেন্টার হচ্ছে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। আপনি এখানে আসুন, আমাদের সার্ভিস নিন, আমাদের সাথে কথা বলুন। আপনাকে আমরা শুধু লাইসেন্স পেতেই সহযোগিতা করছি না, অন দ্য সাইড আমরা আমার কমিউনিটি মানুষকে আমরা এটাও বুঝতে সহযোগিতা করছি যে হোয়াট ইজ আমেরিকা, হোয়াট ইজ আমেরিকান ড্রিম, অ্যান্ড হাউ ইউ ক্যান অ্যাপ্রোচ দ্যাট, অ্যান্ড হাউ ইউ ক্যান চ্যারিশ দ্য আমেরিকান ড্রিমস ওভার হিয়ার। এই কথাগুলো কিন্তু আমরা বলি, মোটিভেশন দেই, সাজেশন দেই, করার একটা বিষয় থাকে, তাকে পথ দেখে দেওয়ার বিষয়। এক্স্যাক্টলি, ইউ নেভার নো, আ পিস অফ মোটিভেশন অর আ পিস অফ সাজেশন ক্যান চেঞ্জ সামওয়ান লাইফ। আমরা কিন্তু এই কাজটাও করি। নিঃসন্দেহে। তাহলে সেই প্রসঙ্গ ধরে আপনার কাছে জানতে চাই যে আপনাদের স্কুলে কোন কোন কোর্সগুলো করা যায় এবং এগুলোর ফি কত? আমাদের স্কুলে কোর্সগুলো টিএলসির মোটামুটি সব কোর্সগুলো আমাদের কাছে রয়েছে। যেমন আমাদের কাছে 24 ঘন্টার একটা ক্লাস রয়েছে, যেটা করে আপনাকে পরীক্ষা দিয়ে টিএলসি লেসন দিতে হবে। এর পাশাপাশি আপনাকে যেটা অবশ্যই করতে হবে 3 ঘন্টার হুইল চেয়ার ক্লাস, যেটা আপনি শুরুতেই বলেছেন। এরপরে আপনাকে ডিডিসি কোর্স করতে হবে, ডিডিসির কোর্সের সার্টিফিকেট দিতে হবে, এবং আপনি পরীক্ষা দিয়ে যখন আপনি যেটা শুরুতেই বলেছেন যে 100-র মধ্যে 70 নাম্বার যখন আপনি পাবেন 56টা প্রশ্নের উত্তর দিয়ে, তখন আপনি পাস করলেন, আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, ড্রাগ টেস্ট দিতে হবে, মেডিকেল টেস্ট দিতে হবে। এটি হচ্ছে প্রসেস, এর মধ্যে দিয়ে আপনি লাইসেন্সটা পেয়ে যাবেন। আমাদের কোর্স ফিগুলোর মধ্যে রাফলি টোটাল টিএলসি প্লাস আমাদের স্কুল মিলে $940 মতো টোটাল খরচ হবে। আমরা 24 ঘন্টা ক্লাসের জন্য চার্জ করি $250, আমরা হুইল চেয়ার ক্লাসের জন্য চার্জ করি হচ্ছে $125, আমরা রিনিউয়াল কোর্সের জন্য, রিনিউয়াল কোর্স আছে যারা পুরান ড্রাইভার 3 বছর পর পর তাদেরকে লাইসেন্স রিনিউ করতে হয়, সেই কোর্সটির জন্য আমরা $150 চার্জ করি। এইভাবে করে মোটামুটি স্কুল এবং টিএলসির যেসব চার্জ আছে, যেমন ফিঙ্গারপ্রিন্ট, মেডিকেল টেস্ট, টিএলসির এক্সাম, টিএলসির অ্যাপ্লিকেশন ফি, সব মিলে $940 একজনের খরচ হবে, এবং এটা 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে সে সবকিছু কমপ্লিট করতে পারবে। কিন্তু পুরো প্রসেসটা, অর্থাৎ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, একজন নতুন, আপনি বারবার করে ফোকাস করছিলেন যারা নতুন আসে, স্ট্রাগল পিরিয়ডটা পার করতে হয়, সেই স্ট্রাগল পিরিয়ডটা পার করার সময় নতুন একজন ড্রাইভার যিনি হয়তো নিউ ইয়র্কে কিংবা আমেরিকায় নতুন এসেছেন, তিনি একটা টিএলসি, তার একটা ড্রাইভিং লাইসেন্স আছে আগে থেকেই, তিনি যদি টিএলসি নিতে চান শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসটা কি আপনার স্কুলে সম্ভব? হ্যাঁ, একদমই সম্ভব। আপনার যদি বেসিক ড্রাইভার লাইসেন্সটা থাকে, যেটাকে আমরা শফার্স লাইসেন্স বলি, আপনার যদি সোশ্যাল সিকিউরিটি এবং ইআইএন নাম্বার থাকে, তাহলে আপনি আমাদের কাছে আসলে বাকি সবকিছু করতে আপনাকে স্টেপ বাই স্টেপ আমরা সহযোগিতা করব লাইসেন্স পাওয়া পর্যন্ত। সাধারণত আমরা দেখি যে ডি ক্যাটাগরির লাইসেন্সই অনেকে নিয়ে থাকেন। এই ডি ক্যাটাগরি নিয়ে কি আপনার স্কুলে ক্লাস শুরু করতে পারবেন, নাকি আগে এই টিকেট এটাকে ট্রান্সফার করে ই ক্যাটাগরিতে করতে হয়? এটা সহজ, যা শুধু ডিএমবি তে গিয়ে পয়সা দিলেই তারা 1 সপ্তাহের মধ্যে আপনাকে ই ক্যাটাগরি করে দিবে। আপনি যখন ডিএমবি তে এটার জন্য পয়সা দেবেন, মানে অ্যাপ্লিকেশনটা করছেন, তখন ওরা একটা রিসিট দিবে ই ক্যাটাগরি। ওই রিসিটটা নিয়ে আমাদের কাছে আসলে আপনি ক্লাস শুরু করতে পারবেন। লাইসেন্সটা আপনার একটু পরে আসলে কোনো সমস্যা নেই, বাট ই ক্যাটাগরি সেই রিসিটটা আমাদের কাছে থাকতে হবে। কিন্তু অনেক ক্যাটাগরির গাড়ি তো আছে, আপনি যারা নতুন শুরু করছে, তিনি হয়তো বলছিলেন যে দক্ষ ড্রাইভারের পক্ষে হয়তো অনেক ইনকাম করা সম্ভব, কিন্তু সবাই তো আসলে দক্ষ ড্রাইভার হয়ে ওঠেন না, দিনে দিনে এটা একটা অভিজ্ঞতার বিষয় আছে। তো যখন কেউ একজন নতুন শুরু করবেন, তিনি আসলে কোন ক্যাবটা দিয়ে শুরু করা উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি, যেমন আমি আমার লাইফে শুরু করেছিলাম ইয়েলো ক্যাব দিয়ে। থ্যাঙ্কস গড দ্যাট আই ডিড দ্যাট, এন্ড আই হ্যাভ নো হেজিটেশন টু টেল এভরিওয়ান দ্যাট আই ডিড দ্যাট।
ইয়েলো ক্যাব আমি বলি যে রাস্তার রাজা, আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় নিউ ইয়র্ক শহরে পিক আপ করতে পারবেন। যেমন উবারের রেস্ট্রিকশন আছে যে তারা স্ট্রিট হেলিং প্যাসেঞ্জারকে তুলতে পারবে না, তাদের শুধু উবারে আসা অ্যাপসে প্যাসেঞ্জারগুলো তুলতে হবে। কিন্তু ইয়েলো ক্যাবের ক্ষেত্রে সেই রেস্ট্রিকশনটা নেই, আপনি যেখানে খুশি সেখানে নিউ ইয়র্ক সিটিতে আপনি যাত্রী তুলতে পারবেন, নামাতে পারবেন। ইভেন কি আপনি উবারের সাথেও কাজ করতে পারবেন যদি আপনি ইয়েলো ক্যাব চালান, সেই অপরচুনিটিও ওখানে আছে। তো যেহেতু নিউ ইয়র্ক সিটির ম্যানহাটান শহরটা খুবই বিজি এবং প্রত্যেক কর্নারে কর্নারে সবসময় যাত্রী পাওয়া যায়, দ্যাট নেভার নিউ ইয়র্ক সিটি নেভার স্লিপস, ইউ নো দ্যাট। তাহলে আপনাকে রাস্তায় হাত তোলা যাত্রী যেহেতু আপনি পিক করতে পারছেন, ড্রপ করতে পারছেন, পয়সাটা ইনকাম দ্রুত করতে পারছেন, আমি মনে করি যে স্মার্ট পিপলের জন্য ড্রাইভটা ইয়েলো ক্যাবটাই ফার্স্ট চয়েস হওয়া উচিত। বাট এগেইন উবার, লিফট, গ্রিন ক্যাব, ইয়েলো ক্যাব যে কোনো ক্যাবই চালানো যায়, প্রত্যেক ক্যাবের মধ্যেই আপনার পয়সা ইনকাম করা যায়, সেম পয়সাও ইনকাম করা যায়। ইট ডিপেন্ডস দ্যাট হাউ মাচ হার্ড ওয়ার্কিং পারসন ইউ আর, how much professional you are, how much you can communicate with other people, how much you respect other people, and how much you understand the culture of New York. That's very important. ওকে, আপনি বলছিলেন যে প্রতি 4 জনে একজনের কাছে হয়তো টিএলসি লাইসেন্স আছে। আমরা জানি যে প্রচুর মানুষ টিএলসি লাইসেন্স নিয়েছেন। সবাই যে টিএলসি চালাতে চান কিংবা চালাতে আগ্রহী বিষয়টা তা নয়, তারা হয়তো ভবিষ্যতের কোনো একটা সময়ের কথা বিবেচনা করে নিয়ে রেখেছেন। কিন্তু যারা নিতে চান, যারা চালাতে চান, তারা তো টিএলসি লাইসেন্সটা নিচ্ছেন ঠিকই, কিন্তু চালানোর সুযোগ পাচ্ছেন না। সেটা কেন পাচ্ছেন না? যারা মানে চালানোর সুযোগ তো থাকছেই, আপনার লাইসেন্সটা যদি আপনার পকেটে, যেমন আমার পকেটে 15 বছর ধরে আছে, আমি চালাচ্ছি। প্লেটটা তো ইম্পর্টেন্ট, প্লেটটা অবশ্যই ইম্পর্টেন্ট। এগেন নিউ ইয়র্ক সিটিতে তো একটা রেভিনিউ আছে, যেটা বাৎসরিক একটা মাসিক একটা রেভিনিউ আমরা করি, তাই না, ইনকাম করি। এখানে তো মানুষকে অ্যাফোর্ড করতে হবে। ইউ শুড হ্যাভ এনাফ ফুড অন দ্য প্লেট সো দ্যাট এভরিবডি ক্যান টেক দেয়ার শেয়ার। বাট ইফ ইউ হ্যাভ মোর শেয়ার হোল্ডার্স দেন দ্য ফুড, দেন এভরিবডি উইল সাফার। মানে আমার খাবার আছে এতটুকু, কিন্তু আনলিমিটেড নাম্বারস অফ ড্রাইভার্স যদি থাকে তাহলে কিন্তু কেউ সেখানে স্যাটিসফাই হবে না। এই কারণে উবার, লিফটের মতো বা বিভিন্ন বেসগুলো, এদের কিছু রেস্ট্রিকশনস আছে। তারা অনেক সময় আপনাকে কিউতে রেখে দিতে পারে। আবার টিএলসি নাম্বার প্লেট দেওয়ার ক্ষেত্রেও তাদের একটা রেস্ট্রিকশন আছে। যেমন লাস্ট 2বার তারা ইলেকট্রিক ভেহিকল নাম্বার প্লেট দিয়েছে, এখন আপাতত পজ করে রেখেছে, কারণ তাদেরকে তো মার্কেট অ্যাসেস করতে হবে, মার্কেট তো দেখতে হবে। যদি তারা এমন হয় যে সবার জন্য নাম্বার প্লেট অবারিত করে দেয়, তাহলে হবে কি, আপনি নিবেন, আমি নিব, সবাই নিবে, যে কাজ করছে না সেও নেবে, তাহলে কি হবে, at the end of the day then everyone will suffer. সো এটা যাতে না হয়, কারণ আমেরিকা তো ওয়ার্ক বেসড অন ইনফরমেশন এন্ড হাউ মাচ রেভিনিউ ইজ কামিং টু দ্য মার্কেট। এটা অ্যাসেস করেই তো আমাদেরকে সেই জায়গায় যেতে হবে যাতে কেউ সাফার না করে। অফকোর্স সেই কারণে এই কাজটা করা হয়, নাম্বার প্লেটকে সবাইকে দেওয়া হয় না। অনেক ধন্যবাদ আব্দুর রশিদ ভাই, আপনি গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য দিয়েছেন। বিশেষ করে যারা ভাবছিলেন যে ভবিষ্যতে কি করবেন, অনেকে হয়তো সংশয়ে ছিলেন, তাদের জন্য অন্তত বিকল্প একটা চিন্তার খোরাক জুগিয়েছেন যে তারা এই টিএলসি লাইসেন্সটি নিয়ে রাখতে পারেন, ব্যবহার করেন আর না করেন। এবং দর্শক, আপনারা যারা ভাবছিলেন, নিশ্চয়ই এই আলোচনা থেকে আপনারা অনেক বেশি সমৃদ্ধ হয়েছেন। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরবো তখন ভিন্ন একটি বিষয় নিয়ে কথা বলবো, সঙ্গে থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আবার স্বাগত দি ভিউজ অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি সঞ্জুয়েল। দর্শক, এই পর্যায়ে আমরা আলোচনা করব ট্রাফিক টিকিট বিড়ম্বনার সমাধান করবেন কিভাবে। এটি একেবারে যারা নিউ ইয়র্ক শহরে গাড়ি চালান তাদের প্রত্যেক দিনের সমস্যা। সেটা হলো যে ট্রাফিক টিকিট নিয়ে এক ধরনের আতঙ্কে থাকতে হয় এবং নিয়ম জেনে কিংবা অনেক সময় মনের ভুলে নানা ধরনের সমস্যা তৈরি হয়ে যায়। এই সমস্যাগুলো হলে সমাধানটা আসলে কিভাবে পাওয়া যায়, এটা নিয়ে নিঃসন্দেহে অনেকেই জানতে চান। তাই আমরা আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে এনেছি এনওআইপিডির ট্রাফিক সুপারভাইজার এবং বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপা হিসেবে যেটি পরিচিত সেটির সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী চৌধুরী ভাইকে। মোহাম্মদ আলী চৌধুরী ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি দর্শক, আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, আমাদের স্ক্রিনে যে টেলিফোন নাম্বারটি আছে সেখানে আপনার টেলিফোন করে সরাসরি আজকের অতিথির কাছে, যিনি একজন ট্রাফিক সুপারভাইজার, তার কাছ থেকে আপনাদের সমস্যার সমাধান নিতে পারবেন। তারপর আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, সেখানেও নিশ্চয়ই আপনাদের প্রশ্নগুলো আমরা করার চেষ্টা করব। মোহাম্মদ আলী ভাই, জি ভাই, সেটি হলো যে ট্রাফিক নিয়ে এক ধরনের মানুষ, এটি তো আসলে এক ধরনের ম্যানেজমেন্ট, ট্রাফিক ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট সবার সুবিধার জন্যই করা হয়। অনেকেই আছেন যারা হয়তো জানেন, অনেকে আছেন জানেন না।
সঠিকভাবে নিয়মগুলো জানেন না, সেই কারণে অনেক ভুল করে ফেলেন। আমরা শুরুতে আপনার কাছে জানতে চাইবো কোন অপরাধগুলোকে আপনারা ট্রাফিক ডিপার্টমেন্ট তারা গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা ওকে করেন? গুড। প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমাকে আপনাদের স্টুডিওতে ইনভাইট করার জন্য বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন এবং আমার নিজের পক্ষ থেকে TVN24 কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ। এই সাথে সাথে যারা দর্শক যারা দেখছেন আমাদের প্রোগ্রাম তাদেরকে শুভেচ্ছা। আপনার প্রশ্ন ছিল যে মেজর ভায়োলেশনগুলো কি কি, যেমন ধরেন নো স্ট্যান্ডিং এনি টাইম, ডবল পার্ক, বাস লেন, bike lane, crosswalk, sidewalk, fire hydrant, those are the major violations. এবং এগুলাতে যদি কেউ ভায়োলেশন থাকে তাকে টিকিট দেওয়াটা ইটস আ ডিপার্টমেন্টাল প্রসিজিওর উই মাস্ট ফলো। তার মানে এইসব অপরাধে ছাড় দেওয়ার কোনো সুযোগ ছাড় নেই। দেওয়ার সুযোগ নাই। মূলত কোনো অপরাধেই ছাড় দেওয়ার সুযোগ এগুলোতে নো টলারেন্স, এগুলো নো টলারেন্স। কেননা এগুলোর সাথে হয়েছে কি, আপনি যদি একটা গাড়ি ডবল পার্কে রাখেন আনঅ্যাটেন্ডেড, তখন হচ্ছে কি আপনি এই পুরো লাইন ব্লক করে ফেলছেন, লেন ব্লক করে ফেলছেন। ইট ইজ গিভিং ট্রাবল টু দ্য আদার্স। একজনের স্বার্থের জন্য 10 জনের ক্ষতি করছেন আপনি লেন ব্লক করে। আমরা তো সেটা করতে পারি না। উই হ্যাভ বিন অ্যাসাইন্ড টু কিপ দ্য ট্রাফিক মুভিং। ট্রাফিক, এবং আপনারা জানেন, সবাই জানি আমরা, নিউ ইয়র্ক ইজ দ্য ক্যাপিটাল, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। এবং আমরা যারা নিউ ইয়র্কে থাকি, আমরা যারা নিউ ইয়র্কে ড্রাইভ করি, আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব যে সিটিকে ট্রাফিক যেন স্মুথলি মুভ করে। অর্থাৎ গতিশীল নিউইয়র্কের কথা যে বিষয়টি সেটি ম্যানেজমেন্ট করাই কিন্তু ট্রাফিক বিভাগের দায়িত্ব। আপনি বলছিলেন যে এইসব অপরাধে কোনো রকম ছাড় দেওয়া হয় না। এমন কোন বিষয় কি আছে যেগুলোকে আপনার কার্টেসি করেন কিংবা এইগুলোকে হয়তো আপনারা ছেড়ে দেওয়ার কথা ভাবেন? যেমন ধরেন আমাদের মানে যে বিভিন্ন ভায়োলেশন, টাইম রিলেটেড ভায়োলেশন, মনে করেন যে মিটার পার্কিং, নো স্ট্যান্ডিং ফ্রম 4 to 7, এমন বিভিন্ন টাইম থাকে, সাইনের মধ্যে টাইম দেওয়া থাকে। ওইগুলোতে আমরা 6 মিনিটস গ্রেস টাইম দিয়ে থাকি অ্যাজ পার ডিপার্টমেন্ট পলিসি, শুরুতে এবং শেষে। শুরুতে এবং শেষে। ওই সময়ের মধ্যে যদি মোটর তার গাড়িতে ব্যাক করে, দে ক্যান মুভ, উই ডোন্ট রাইড দ্যাম। কিন্তু ওই সময়ের পরে যদি দেখা যায় যে গাড়িটা ভায়োলেশন আছে, আনঅ্যাটেন্ডেড, তখন তো কিছু করণীয় নাই। আমাদের বৃহত্তর স্বার্থে ট্রাফিক চলমান রাখার স্বার্থে আমাদের টিকিট দিতে হয়। এজেন্টদেরকে আমরা এইভাবে ব্রিফিং করে থাকি। এজেন্টরা তারা দে এক্সারসাইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ কার্টেসি ইন দ্য ফিল্ড। ওকে, এই যে ট্রাফিকের ভায়োলেশন, এই ভায়োলেশন গুলোর সর্বোচ্চ শাস্তি কি, সর্বনিম্ন শাস্তি কি? এটা তো ফাইন্যান্সিয়াল সাইডে, এমন কোনো এটা তো মনে করেন যে পার্কিং টিকিটের নো স্ট্যান্ডিং এর ফাইন হলে $150, এই যে মনে করেন যে ফায়ার হাইড্রেন্ট $115, এগুলো এই ধরনের। মিটার পার্কিং হচ্ছে যে $45, দ্যাটস ইট। এইভাবে করে আর্থিক জরিমানার মুখোমুখি করে আর্থিক জবাবদিহিতার যাতে করে জাস্ট টু লেট দেম নো দ্যাট দে হ্যাভ টু রেকটিফাই দেমসেলফ। বুঝছেন, এটা হলো অন্যদের জন্য যে শিক্ষণীয় হয়, এটা বোঝার জন্য। ড্রাইভওয়েতে অনেক সময় গাড়ি রাখা নিয়ে নানা সমস্যা তৈরি হয়। অনেকে ব্লক ড্রাইভওয়ে করে। ব্লক ড্রাইভওয়েতে দেখেন এমনও আছে কোনো সময় আপনার বাসার ড্রাইভওয়েতে আপনাকে অন্যজন ব্লক করে রাখছে। আপনার বাসায় এমন একটা রুগী, তাকে এই মুহূর্তে আপনি হাসপাতালে নিয়ে যাবেন, বাট ইউ ক্যানট টেক ইট ওর কার বিকজ ইট ইজ ব্লকড বাই সামবডি। ট্রাফিকের যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, ট্রাফিক বিড়ম্বনার কথা বলছিলাম, ড্রাইভওয়ে নিয়েও আমরা আলোচনা করেছি। এবং একই সাথে যদি আমরা আপনার কাছে আরেকটু জানি যে অনেকেই আছেন যারা মনে করেন ক্রেজি ড্রাইভার হিসেবে আপনারা তাদেরকে বিবেচনা করে থাকেন। অনেকে হয়তো এটি ভাবেন না যে উই ডোন্ট সে ক্রেজি, অনেক সময় আই রাইড মোটরিস্ট হিসাবে আমরা ট্রিট করি। অনেক সময় রাগান্বিত ভাব দেখায়, এজেন্টের সাথে রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, মানে ইয়েলিং করে, এটাকে আমরা আই রাইড হিসাবে ট্রিট করি। তো এই ক্ষেত্রে আমরা তাদেরকে, আমাদের এজেন্টরা দে এক্সারসাইজ দেয়ার হাইয়েস্ট লেভেল অফ কার্টেসি, এরা কোনো কনফ্লিক্টে যায় না। আমাদের বলাই আছে যে ইস্যু দি সামান্স, ওয়ান্স ইফ ইউ সি দ্য vehicle in violation, issue the summons and move on. ওকে, কোনো ফিজিক্যাল কনফ্লিক্টে যাওয়ার প্রয়োজন নাই। সেক্ষেত্রে আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই। অনেকে মনে করেন এটি আসলে ড্রাইভিং এ কোন রকম ভুল করলে এটি হয়তো শুধুমাত্র আর্থিক জরিমানার উপর দিয়ে যায়। আসলে কিন্তু বিষয়টি এমন নয়। অনেক সময় কিন্তু আপনি একটা চাকরি পাওয়ার সময় আপনার ড্রাইভিং রেকর্ডটা বিবেচনা করা হয়, অর্থাৎ সেখানে আপনার কোনো সমস্যা আছে কিনা, এবং লম্বা সময়ের জন্য আপনার সামনের দিনগুলোর জন্য কিন্তু এটা একটা সমস্যা তৈরি করে। এই বিষয়টা একটু আপনার কাছে জানতে চাই, কি ধরনের সমস্যা তৈরি করেন?
এটা দেখেন অ্যাকচুয়ালি আমাদের ট্রাফিক এনফোর্সমেন্টে আমরা যারা আমরা আমাদের এজেন্টরা যে টিকিটগুলো ইস্যু করে এগুলো পার্কিং সমজ কিন্তু ইয়ে না, ওই যে মুভিং ভায়োলেশন না। মুভিং ভায়োলেশন হচ্ছে পুলিশ যেগুলাকে আপনাকে ড্রাইভিং এর অবস্থায় হোল্ড করে যে টিকিটগুলো দেয়, স্পিডি টিকিট, এগুলো পার্কিং টিকিটের জন্য আপনার ফাইন পর্যন্ত এই লিমিটেশন। এটা লং টার্মে কোনো এফেক্ট নাই, আপনি ওই টাকাটা শোধ করে দিলে টাকা শোধ করে দিলে হলো। কিন্তু যদি দেখা যায় আপনার অ্যামাউন্টটা একটা সার্টেন লেভেলের উপরে চলে যায়, তখন গাড়িটা ট করা হয়। আমাদের যেমন ধরেন আমাদের ট্রাফিক ডিভিশনে আমাদের বিভিন্ন ক্যাটাগরি আছে। আমাদের লেভেল 2-তে এনফোর্সমেন্টে যারা আছে, এনফোর্সমেন্টরা দে ইস্যু দ্য সামান্স। তারপরে আছে মনে করেন আমাদের টো ট্রাক অপারেটররা, টিকিট যখন ইস্যু করা হয় মেজর ভায়োলেশনে, তখন টো ট্রাক অপারেটররা ওই গাড়িটা টো করে নিয়ে যায় টো পাউন্ডে। ওকে, তখন টো পাউন্ড থেকে আপনার টিকিটের ফাইন প্লাস টো পাউন্ডের যে ফাইন, ওই দুইটা ফাইন একত্র করে ইউ হ্যাভ টু পে, দেন ইউ গেট রিলিজ অফ দ্য কার। এছাড়া আমাদের মনে করেন যে লেভেল 4 এজেন্ট যারা আছে, কমপ্লায়েন্স টিম, তারা হাইওয়েতে টিকিটগুলো ইস্যু করে বিভিন্ন ট্রাকগুলাকে, যারা ওভারলোডেড ট্রাক অনেক সময় অনেক কনস্ট্রাকশন জোন যারা উইদাউট পারমিট তারা কনস্ট্রাকশন করে, সেগুলাকে তারা টিকিট ইস্যু করে। এবং এইগুলা টিকিটের রেটগুলো অনেক হাই, এগুলার ফাইন অলমোস্ট $2,000, $1,500-2,000 পর্যন্ত একটা ফাইন, অ্যান্ড দে হ্যাভ টু অ্যাপিয়ার দ্য কোর্ট। এইগুলা আমাদের ট্রাফিক এনফোর্সমেন্ট থেকে এগুলো আমরা করি আর কি, ইমপ্লিমেন্ট করেন। এই ক্ষেত্রে সুপারভাইজ দেয়। জি, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজই আপনাদেরকে করতে হয়। তো এই ক্ষেত্রে যারা, আমি যে বিষয়টি জানতে চাচ্ছিলাম, যদি অ্যাক্সিডেন্ট রেকর্ড থাকে, অনেকে আছেন যে অ্যাক্সিডেন্ট রেকর্ডের মুখোমুখি হন, তখন এটি শুধুমাত্র তো তোর ইন্স্যুরেন্স বাড়াচ্ছে তাই নয়, তার চাকরির ক্ষেত্রে কিংবা অন্য কোনো বিষয়ে তিনি যখন আবেদন করেন সেখানে কোনো প্রভাব পড়ে কিনা? এটা আমাদের রিক্রুটমেন্ট সেকশন তারা এটা রিভিউ করে। এটা জব টু জব ভ্যারি করে। এটা সব জবের জন্য সবটাই যে অ্যাপ্লিকেবল তা না। তবে আমাদের উইদিন দ্য ডিপার্টমেন্ট যদি কেউ অ্যাক্সিডেন্ট করে, সেই ক্ষেত্রে আমরা ইন্টারনাল ব্যবস্থা নেই। ইন্টারনালি তাকে আমরা সিডি ইস্যু করি, তারপরে তাকে আমরা ড্রাইভিং প্রহিবিশন করে কিছু দিনের জন্য, হি অর শি ক্যানট ড্রাইভ ফর সার্টেন টাইম। ইন্টারনালি তাকে আমরা শাস্তি দিয়ে রাখি, যাতে করে অন্যরা যেন সতর্ক হয়। ওকে, এবং যেটি দেখা যায় আপনাদের পুরো এই নিউ ইয়র্কের ট্রাফিক ডিপার্টমেন্টে প্রচুর সংখ্যক বাঙালি, বলা হচ্ছে প্রায় 60% মতো বাঙালি। We have more than 1,000 Bangladeshis working in the traffic division now. তো এত বেশি বাংলাদেশিরা ট্রাফিক ডিপার্টমেন্টের ব্যাপারে কেন আগ্রহী, আপনার কাছে কি মনে হয়? বিকজ এটা একটা সুন্দর প্রশ্ন আপনার। ট্রাফিকে দেখেন, we are working under the umbrella of NYPD, New York City Police Department. New York City Police Department দেখেন, PD যারা cops, they are controlling the crime, and we the traffic enforcement, we are controlling the parking things, parking regulations. আমাদের স্কুল সেফটি আছে আমাদের NYPD আন্ডারে। এখন দেখেন ট্রাফিকে একটা লাভটা কি হচ্ছে কি, আপনি এখান থেকে উইদিন দি ডিপার্টমেন্ট ইউ ক্যান সুইচ ওভার। আমাদের দেখেন পিডিতে এখন বাংলাদেশি পিডিতে যারা আছে অলমোস্ট 600 to 700 পিডি, অলমোস্ট 40% they went from traffic. Basically they came to the traffic, then they switch over to the যাদের 25 বছরের মধ্যে সুযোগ আছে, within the age limit, age of 35. আমি তো মনে করেন যে I'm a little older, that's why I cannot go to the PD, otherwise I'd been PD long ago, ঠিক না? তো এবং দেখেন ট্রাফিকে পেনশন আছে, আপনার হেলথ ইন্স্যুরেন্স, ফ্রি ইন্স্যুরেন্স, সেলফ অ্যান্ড ফ্যামিলি। যদি জবে যতদিন আছেন শুধু এতদিন না, আনটিল দি ডেথ। ইফ ইউ ওয়ার্ক ফর 10 years in the traffic division in the NYPD, until your death you are medically covered, your wife is covered, and your kids, if they are under 26, they are covered. এই জিনিসগুলো তো আপনি অন্য প্রাইভেট সেক্টরে আপনার পাওয়াটা এটা ডিফিকাল্ট। এবং একই সাথে সম্ভবত গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি বাদ দিয়ে যাচ্ছেন, সেটা হলো যে শুধুমাত্র ওয়ার্ক পারমিট দিয়ে ট্রাফিক ডিপার্টমেন্টে কাজ করা সম্ভব হয়। ওয়ার্ক পারমিট ঠিক আছে, কিন্তু এই সাথে সাথে আপনার ইউ শুড হ্যাভ এ ক্লিন ব্যাকগ্রাউন্ড, ইউ শুড হ্যাভ এ ড্রাইভার্স লাইসেন্স। এই জিনিসগুলো আপনার সাথে থাকতে হবে। শুধু ওয়ার্ক পারমিটের সাথে এগুলো যদি আপনি ইফ ইউ ফুলফিল অল দ্য রিকোয়ারমেন্টস, এবং আপনার সাইকোলজিক্যাল টেস্ট হবে,
সাইকোলজিক্যাল টেস্টে যদি অনেক দেখা যায় বাদ পড়ে যায়, তো সেটা তো যদি কেউ মাথায় একজন রাখতে হবে। মনে করেন যে তিনি ট্রাফিক ডিপার্টমেন্টে ঢুকবেন আজকে আপনার এই অনুষ্ঠান দেখে, তাকে আসলে কিভাবে নিজেকে প্রস্তুত করে তুলতে হবে, কোথায় যাবেন, কিভাবে আবেদন Okay. করবেন? এখন দেখুন, ডিকাসে যদি অনলাইনে অ্যাপ্লাই করা যায়, ডিকাসে অনলাইনে অ্যাপ্লাই করলে পরে যদি ওরা যখন সার্টেন টাইমে আপনাকে ডাকবে, ডাকার পরে আপনি ফিজিক্যালি গিয়েও আপনি সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে পারেন, পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। এবং ওয়ান্স ইউ পাস দ্য টেস্ট দে উইল কল ইউ অ্যাজ পার এ মেরিট লিস্ট। মেরিট লিস্টে যদি আপনার নাম যেভাবে যাবে সেভাবে আপনি কল পাবেন। এবং ওয়ান্স ইউ গেট এ কল ইউ উইল হ্যাভ টু রিপোর্ট টু দ্য ওয়ান পিপি পুলিশ হেডকোয়ার্টার। পুলিশ হেডকোয়ার্টার হইলে পরে তখন আপনাকে প্রিলিমিনারি ইন্টারভিউ নেবে, প্রিলিমিনারি ইন্টারভিউর পরে মেডিকেল, সাইকোলজিক্যাল, এরপরে স্টেপ বাই স্টেপ আপনি আগাইতে থাকবেন। ফিজিক্যাল ফিটনেসের কোনো বিষয় কি আছে এখানে? ফিজিক্যাল ফিটনেস, আপনার মেডিকেল যে টেস্টটা যখন হয় তখন নাক, কান, গলা, বডিটা অল থ্রু একবার চেক করা হয়। যদি কোনো মেজর কোনো ডিজিজ মানে জবে যখন যাবেন তখন যদি মেজর ডিজিজ কিছু না থাকে ইউ আর গুড টু গো। হ্যাঁ, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে আছেন, আপনার অভিজ্ঞতাটা একটু শুনি যে এত বেশি বাংলাদেশিরা অন্য জবের তুলনায় এই ট্রাফিক জবটাকে কেন বেশি পছন্দের তালিকায় রাখছেন? ট্রাফিক জবের ভালো দিক যেটা বললাম যে যেমন ধরেন 1 নম্বর আপনি রিটায়ারমেন্ট বেনিফিট পাচ্ছেন, আপনি হেলথ ইন্স্যুরেন্স পাচ্ছেন, এইগুলো তো আপনার আছেই। সামাজিকভাবে একটা মর্যাদাও আছে। উই আর ওয়ার্কিং আন্ডার দ্য আমব্রেলা অফ NYPD। এই NYPD একটা নেম অ্যান্ড ফেম আছে। NYPD ইন দ্য বেস্ট পুলিশ ডিপার্টমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। ওইটাকে মাথায় রাখা আমরা যেহেতু ওই ছায়াতে আমরা আছি, এটা আমাদের জন্য মেন্টাল স্যাটিসফ্যাকশন। আমাদের মানুষ আমাদেরকে মূল্যায়ন করে ফর আওয়ার ডেডিকেশন টু দ্য জব, ফর ডেডিকেশন টু দ্য ডিপার্টমেন্ট। এই জিনিসগুলো এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, হয়তো অনেকের পছন্দের তালিকায় Right. সামনে রাখে যে এবং অনেকে, আমি আগে যেটা বলছি, অনেকে জবে ইন করে ট্রাফিকে, আলটিমেটলি তার এই তো মনে করেন আমি বললাম যেটা 40% অফ পিডিজ দোজ হু ওয়েন্ট ফ্রম ট্রাফিক, এরা তো আস্তে আস্তে এখন স্টেপ আপ করতেছে একটা ইয়েতে। আমাদের মধ্যে এখন দেখেন আব্দুল্লাহ ভাই আছে ডিআই, ডেপুটি ইন্সপেক্টর, উনি হচ্ছে 69% সিও। আমাদের বাপার আগের আমাদের যে প্রেসিডেন্ট ছিল, বর্তমানে উনি আমাদের বাপার চিফ অ্যাডভাইজার, উনি হচ্ছে ক্যাপ্টেন কারাম চৌধুরী। হি ইজ দ্য সিও অফ 104%। আমাদের বাপার যে বর্তমান যে প্রেসিডেন্ট, উনি হচ্ছে আমাদের সার্জেন্ট আশরাফ সিদ্দিক, উনি হচ্ছে মেয়রের সিকিউরিটি টিমের সার্জেন্ট, সিকিউরিটি টিমের স্পেশাল অ্যাসাইনমেন্ট। আমাদের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন AK আলম, উনি হচ্ছে 104%। বাপাতে আমাদের মনে করেন যে বিভিন্ন জবের বিভিন্ন স্টেপে আমাদের লোক আছে, অলমোস্ট প্রতিটা পিসেন্টেই আমাদের বাপার মেম্বার আছে। তার মানে বাংলাদেশি কমিউনিটি এগিয়ে যাচ্ছে এবং এটি সম্ভব। রাইট। কেউ যদি মনে করেন তিনি করবেন, তিনি পুলিশে সম্মানজনক একটি চাকরি করবেন, এবং বাপার মধ্যে ট্রাফিক এনফোর্সমেন্ট বাপার মধ্যে একটা মেজর রোল প্লে করতেছে। অলমোস্ট 800 মেম্বার্স আর ইন দ্য বাপা ট্রাফিক ডিভিশন থেকে। তো এটা তো বাপাটা আজকে আমাদের বাপাতেও যে বাপা নিয়ে কথা বলতেছিলাম আমরা ইনিশিয়ালি, আমি যেহেতু বাপার সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট, ইটস মাই রেসপন্সিবিলিটি টু লেট ইউ নো বাপার আমাদের মেম্বার অলমোস্ট 1500 as on today, and BAPA is the second largest fraternal organization in the whole NYPD. যে বাঙালিদের একটা অ্যাচিভমেন্ট। নিঃসন্দেহে এবং যারা কাজ করছেন তারাও নানা প্রশংসনীয় ভূমিকা রাখছেন। আমরা যেমন ধরুন গত কয়েকদিন আগে আমরা যে জ্যাকসন হাইটস, আপনি দেখছেন ভালোভাবে আপনারা ওয়াচ করছেন, যে বাংলাদেশ প্যারেড হলো, যেটা এই প্যারেডে মেজর ভূমিকা ছিল আমাদের বাপা। এবং নিঃসন্দেহে আগামী দিনে হয়তো পরিকল্পিতভাবে বাংলাদেশ প্যারেডটাকে আরো বেশি বাপা ভূমিকা রাখবে। এবং একই সাথে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে মোহাম্মদ আলী চৌধুরী ভাই, আপনি সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সময় করে আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য। এবং নিঃসন্দেহে যে তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি সেগুলো হয়তো আপনাদের নিজেদের কাজে লাগবে, এবং সেই আশাবাদ করেই আমরা আজকের মতো শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।